রায়পুর নামক একটি গ্রামে বাস করত রাজু নামের একটি ছেলে। তার মা বাবা কেউ ছিল না। রাজু একাই অনেক কষ্টে জীবন যাপন করত। আস্তে আস্তে রাজু বড় হতে লাগলো। রাজু অন্যের কাছ থেকে খাবার এনে এনে খেত। মাঝে মাঝে না খেয়েও থাকতে হতো। একদিন সকালবেলা রাজু ভাবলো, না, এভাবে আর কতদিন না খেয়ে থাকবো। দেখি কোথাও কাজের খোঁজ পাই কিনা। বসে বসে থাকলে তো আর খাবার পাবো না। চাচি, ও চাচি, আমাকে কিছু কাজ দিন। কাজ করা হলে আমাকে কিছু খেতে দিন, তাতেই আমার হয়ে যাবে। পেয়েছি একটা সুযোগ। এই ছেলেটাকে দিয়ে বরং আমার সবগুলো কাঠ কেটে নেই, তাহলে তো আমার আর টাকা দিয়ে কাঠ কাটতে হবে না। কি হলো চাচি, আপনি কিছু বলছেন না যে? দিন না আমাকে একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, আয়, আমার এই কাঠগুলো কেটে দে। কাঠগুলো কাটা শেষ হলেই তোকে খেতে দেব। আচ্ছা, ঠিক আছে চাচি। এরপর রাজু অনেক কষ্টে কাঠগুলো কাটতে লাগলো। এতগুলো কাঠ কাটতে কাটতে রাজু হাঁপিয়ে উঠলো। এরপর সবগুলো কাঠ কেটে ফেললো। তারপর রাজু বলতে লাগলো, চাচি, আমার সবগুলো কাঠ কাটা শেষ। এখন আমাকে কিছু খেতে দিন। আমার যে বড্ড খিদে পেয়েছে। তুই এখানে বসে থাক, আমি তোর জন্য খাবার আনছি। এতটুকু খাবার? সে কি চাচি, আমি তো আপনার অনেকগুলো কাঠ কেটে দিয়েছিলাম, আর আপনি কি না আমাকে এতটুকু খাবার দিলেন? যা দিয়েছি তা দিয়েই খেয়ে নে। আর যদি খেতে না চাস তাহলে উঠে যেতে পারিস। হায় রে কপাল, কতগুলো কাঠ কেটে দিলাম, অথচ আমাকে এতটুকু খাবার দিল। কি আর করব, এই খাবারগুলোই খেয়ে নেই। এরপর রাজু অনেক কষ্টে সে খাবারগুলো খেয়ে নিল। সেই সময় সেখানকার কাছে থাকা একটি ডাইনি সবগুলো ঘটনা দেখে ফেললো। আর ডাইনিটা রাজুর কষ্ট দেখে নিজেও অনেক কষ্ট পেল। আহারে, ছেলেটার কি কষ্ট! ছেলেটার কষ্ট দেখে আমারও যে কষ্ট হচ্ছে। যাই, বাড়িতেই চলে যাই। আজ শরীরটা বড্ড খারাপ লাগছে। এসব বলে রাজু বাড়ির দিকে যেতে লাগলো। অন্যদিকে সেই ডাইনিটাও রাজুর পেছনে পেছনে যেতে লাগলো আর রাজুর বাড়ির সামনে এসে পড়লো। ও, এটা তাহলে ছেলেটারই বাড়ি। আমি আজকে এখানেই থাকবো। দেখি ছেলেটা কি করে। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি বরং ঘুমিয়ে পড়ি। এতগুলো কাঠ কেটে আমার পুরো শরীর যে ব্যথা করছে। উফ, আমার যে বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেট জ্বালা করছে। এখন আমি কি করব? এই রাতের বেলা কোথায় খাবার পাবো? এ কথা বলে রাজু রাতের বেলা অনেকের বাড়িতে খাবার খুঁজতে যায়, কিন্তু কারো বাড়িতে কোনো খাবার পায় না। আর নিরাশ হয়ে বাড়িতে চলে আসে। আমি যে কোথাও খাবার পেলাম না। এখন আমি কি করব? তখনই সেখানে সেই ডাইনিটা চলে আসে। ডাইনিকে দেখে রাজু ভয় পেয়ে যায় আর চেঁচাতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে ডাইনিটা যে মেরে ফেলবে। বাঁচাও আমাকে। না না রাজু, আমি তোমাকে মারতে আসিনি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। না না, ডাইনি সাহায্য আমার চাই না। তুমি চলে যাও এখান থেকে।
এগুলো কথা শুনে ডাইনি রাজুকে অনেকগুলো খাবার এনে দিল। তারপর সেখান থেকে চলে গেল। আর রাজু তার সামনে এতগুলো খাবার দেখে অবাক হয়ে গেল। তারপর রাজু সে খাবারগুলো অনেক মজা করে খেলো। ডাইনিটা সত্যি অনেক ভালো। তা না হলে কি আর এই বিপদে আমাকে সাহায্য করে? ডাইনির সাথে খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। আবার যদি কোনো একদিন ডাইনির সাথে আমার দেখা হয়, তাহলে তার কাছে আমি ক্ষমা চেয়ে নিব। এরপর রাজু ঘুমিয়ে পড়ে। প্রতিদিন সকাল বিকেল আর রাতে সেই ডাইনি চুপ করে এসে রাজুর বাসায় খাবার দিয়ে যেত, কিন্তু কোনোদিন রাজুর সাথে দেখা করতো না। আর একদিন রাজু সেই ডাইনিকে জোরে জোরে ডাকতে লাগলো। ডাইনি মা, ডাইনি মা, কোথায় তুমি? এই তো রাজু, আমি এখানে। আমাকে তুমি মা বলে ডাকলে? হ্যাঁ ডাইনি মা, আজ থেকে তুমি আমার মা। কারণ একটি মা যেমন তার সন্তানের খেয়াল রাখে, ঠিক তেমনি তুমি আমার খেয়াল রাখো। আমার প্রতি তোমার এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি মা। হ্যাঁ বাবা, তুই একদম সত্যি কথাই বলেছিস। আমি তোকে সন্তানের মতোই ভালোবাসি। হ্যাঁ ডাইনি মা, আমি ছোট থেকে মায়ের আদর ভালোবাসা পাইনি, আর সে ভালোবাসা তুমি আমার প্রতি দেখিয়েছো। আর আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর সব সময় খেয়াল রাখবো। এরপর থেকে সেই ডাইনি রাজুর সাথে থাকতে লাগলো। রাজুর দেখাশোনা সহ সব খেয়াল রাখতো, রাজুকে খাবার খাইয়ে দিত। আর এভাবে রাজু তার ডাইনি মায়ের সাথে সুখে শান্তিতে থাকতো, আর ডাইনি মায়ের ভালোবাসা পেতে লাগলো। আর এরপর থেকে রাজু ও তার ডাইনি মা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। একটি শহরে মোহনা নামে একটি মহিলা বাস করত। তার একটি মেয়ে ছিল। মোহনার স্বামী ব্যবসা করত, তাই বেশিরভাগ সময়ই বাহিরে থাকতো। মোহনার মেয়ের নাম ছিল মিলি। মোহনা তার মেয়েকে বেশি ভালোবাসতো না, কারণ মোহনা দেখতে অনেক সুন্দর ছিল আর মিলি দেখতে অনেক কালো ছিল। একদিন মিলি তার মাকে বলল, মা, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও মা। আমি কি খাবার হাতে নিয়ে বসে আছি নাকি যে তুই আমার কাছে খাবার চাচ্ছিস? তুমি আমাকে খাইয়ে দাও মা, আমি তোমার হাতে খাবার খাবো। বেশি কথা বলিস না তো, খেলে নিজের হাতে খা, আর খেতে না চাইলে এখান থেকে চলে যা। মা আমাকে একটুও ভালোবাসে না, আমাকে কোনো দিনও খাইয়ে দেয় না। আমার যে মায়ের হাতে খাবার খেতে অনেক ইচ্ছে করে। এই বলে মিলি কান্না করতে করতে রান্নাঘরে গেল আর একা একা খাবার নিয়ে খেতে লাগলো। একদিন মিলি সকালে তার মাকে বলল, মা, চলো না, তুমি আমাকে আজকে স্কুলে নিয়ে চলো। সবারই মা বাবা তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে আসে, কিন্তু তুমি আমাকে নিয়ে কখনো যাওনি। আজকে চলো না মা। আমি যদি তোকে নিয়ে তোর স্কুলে যাই, তাহলে তো সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে রে। বলবে মা আর মেয়ে একদম আলাদা। তোকে নিয়ে স্কুলে গেলে আমার তো কোনো মান সম্মান থাকবে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি স্কুলে চলে যা।
এ কথা শুনে মিলির মন অনেক খারাপ হয়ে গেল, আর মিলি মন খারাপ করে স্কুলে চলে যায়। আর স্কুল থেকে ফেরার পথে মিলি বলতে থাকে, আমার যদি একটা ভালো মা থাকতো তাহলে অনেক ভালো হতো। আমাকে প্রতিদিন খাবার খাইয়ে দিত, আমাকে নিয়ে স্কুলে আসতো। ইস, অনেক মজা হতো তখন। এসব বলে মিলি বাড়ির দিকে আসতে লাগলো। তখনই রাস্তার পাশের গাছে থাকা একটি ডাইনি এসব কথা শুনতে পেল। আরে, মেয়েটা মনে হয় অনেক অসহায়। মেয়েটার মা বুঝি মেয়েটাকে ভালোবাসে না, এজন্যই মেয়েটা এভাবে কথাগুলো বলছে। যাই, মেয়েটার পিছু করি। এই বলে সেই ডাইনিটি মিলের পিছনে পিছনে মিলের বাসা পর্যন্ত যেতে লাগলো, আর মিলের বাড়িতে ঢুকে পড়লো। কি রে, বাড়িতে আসতে তোর এত দেরি হলো কেন রে? কোথায় গিয়েছিলি আড্ডা দিতে শুনি? মা, আমাকে তো হেঁটে হেঁটে আসতে হয়েছে, তাই তো দেরি হয়ে গেল। আর তুমি তো আমাকে কোনো টাকাও দাওনি যে গাড়িতে করে আসবো। হয়েছে হয়েছে, এত কথা শুনতে চাইনি। এখন তাড়াতাড়ি এই কাপড়গুলো ধুয়ে নে। মা, আমার শরীর তো এখন অনেক ক্লান্ত। আমার কাপড়গুলো তুমি ধুয়ে দাও মা। কে? কি বললি তুই? তুই আমাকে কাজের কথা বললি? তোর সাহস কি করে হলো আমাকে হুকুম করার? এই বলে মোহনা মিলিকে মারতে থাকে, আর মিলি কাঁদতে কাঁদতে বলে, মা, আমাকে তুমি মেরো না মা, আমার যে অনেক লাগছে। এরপর মোহনা সেখান থেকে চলে যায়, আর মিলি তার ঘরে চলে যায়। তখনই সেখানে ডাইনিটা আসে। আরে মিলি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি আছি, তুমি আমাকে সব কথা বলতে পারো মা। ডাইনি ভূত, ডাইনি ভূত। ডাইনিকে দেখেই মিলি অজ্ঞান হয়ে যায়, আর ডাইনি মিলির জ্ঞান ফেরায়, আর মিলি চোখ খোলে। মেরো না আমাকে। না না মিলি, আমি তোমাকে মারতে আসিনি, আমি যে তোমার মা হতে চাই। মা? ডাইনি কি করে আমার মা হবে? আমার মা তো আছে, তোমাকে আমার চাই না। তুমি চলে যাও এখান থেকে। আমি সব জানি মিলি, তোমার মা তোমায় একটু ভালোবাসে না। তোমার অনেক কষ্ট হয়। তোমার এই কষ্ট দেখে আমার অনেক খারাপ লেগেছে, তাই আমি তোমার মা হতে এসেছি। তুমি সত্যি বলছো আমার মা হবে? আমাকে অনেক ভালোবাসবে, আমাকে স্কুলে নিয়ে যাবে, আর আমাকে খাবারও খাইয়ে দিবে? হ্যাঁ, আমি সব করব। ডাইনির মুখে এসব কথা শুনে মিলি অনেক খুশি হয়ে যায়, আর ডাইনিকে মা বানিয়ে নেয়। এরপর থেকে সেই ডাইনি অদৃশ্য হয়ে সব কাজ করত। মিলিকে খাবার খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব করে দিত। ডাইনির এমন ভালোবাসা পেয়ে মিলি অনেক খুশি হলো। আরে, আজ হঠাৎ এত বাতাস কোথা থেকে এলো? যাই, দরজা জানালা সব লাগিয়ে দিয়ে আসি, তারপর শুয়ে পড়বো। এরপর মোহনা সব জানালা দরজা লাগিয়ে দিল আর শুয়ে পড়লো। আর কিছুক্ষণ পর সেগুলো আবার খুলে গেল, আর অনেক আওয়াজ করতে লাগলো। এসব আওয়াজ শুনে মোহনার ঘুম ভেঙে গেল। একে, আমি তো এসব লাগিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলো খুলে গেল কি করে? মোহনা বিছানা থেকে উঠে আবার সেগুলো লাগিয়ে দিল,
আর দরজা লাগাতে গিয়ে মোহনা কারো পায়ের আওয়াজ শুনতে পেল। আরে, এত রাতে আবার কে হাঁটছে? মিলে উঠেছে নাকি? যাই দেখে আসি। এসব বলে মোহনা বাহিরে বের হলো আর পায়ের আওয়াজ শুনে শুনে সামনে যেতে লাগলো। আর মোহনা ডাকতে লাগলো, মিলি, মিলি। তখনই সেই ডাইনিটা মোহনার ঘাড়ে হাত দিল আর মোহনা চমকে উঠলো আর পিছনে তাকালো। ভূত, 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 ভূত! আ আ! মা, ও মা, মা, আরে কি হয়েছে? মা কথা বলছে না কেন? আরে, আমি এখানে কেন? কি হয়েছে আমার? সেটা আমি কি করে বলবো? সেটা তো তুমি জানো। বুঝতে পেরেছি, আমার সব কিছু মনে পড়েছে। এ বাড়িতে ডাইনির আত্মা ঘুরছে। আমাকে আজই তান্ত্রিক নিয়ে আসতে হবে। ডাইনিকে তাড়াতেই হবে। যাই, তান্ত্রিককে গিয়ে খবর দেই। এই বলে মোহনা সেখান থেকে চলে গেল আর তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক মোহনাদের বাসায় এলো। তোর বাড়িতে এক ডাইনি এসে পড়েছে। সেই ডাইনিটি একটি আম গাছে ছিল। আমি যে তার গন্ধ শুনতে পারছি। এসব আপনি কি বলছেন বাবা? এ তো অনেক ভয়ঙ্কর। আপনি তাড়াতাড়ি এই ডাইনিকে নিয়ে যান। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর তান্ত্রিক যজ্ঞ করতে থাকে আর সেই ডাইনিকে সেখানে হাজির করে আর বলে, তুই এখানে কেন এসেছিস? বল, তুই কেন সবাইকে ভয় দেখাচ্ছিস? আমি আমার মেয়ের কাছে এসেছি। মেয়ে? কে তোর মেয়ে? তোর মেয়ে এখানে কিভাবে এলো? হ্যাঁ, ও আমার মা, ডাইনি মা। আমার এই মা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, তাই তো এখানেই থাকে আমার কাছে। হ্যাঁ, এই হলো আমার মেয়ে। আমার মেয়ে সব কি বলছে? আমার মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। তান্ত্রিক বাবা, আপনি তাড়াতাড়ি এই ডাইনিকে বোতলে বন্দি করেন। না না, আমার মাকে বোতলে বন্দি করবেন না। আমার মা কোথাও যাবে না। মা, চলো আমরা পালিয়ে যাই, না হলে এই লোকটি তোমাকে নিয়ে চলে যাবে। মা, তাহলে আমি কার সাথে থাকবো? না রে মা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তান্ত্রিক এসব কাহিনী দেখে অনেক জোরে জোরে যজ্ঞ করে আর ডাইনিকে বশ করে নেয় আর বোতলে বন্দি করে। ছেড়ে দাও আমাকে, আমি আমার মেয়ের কাছে যাব। মা, তুমি যেও না মা, মাকে নিয়ে যাবেন না মা। আজ থেকে এই ডাইনি আর তোদের ডিস্টার্ব করবে না। আমি একে নিয়ে চলে গেলাম। তান্ত্রিক ডাইনিকে নিয়ে চলে যায় আর মিলি কান্না করতে থাকে আর আবারও মিলি একা হয়ে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? কোথায় আবার যাব? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে নাকি? বাড়িতেই আছি। আরে, এভাবে কেন বলছো গো? তোমার যেখানে ইচ্ছে সেখানেই যাবে। আমি কি যেতে নিষেধ করেছি নাকি? আমি কি একা একা যাব নাকি? তুমি তো আমাকে কোথাও নিয়েই যাও না। সেই কবে বলেছিলাম চলো একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। কই, আমার কথা তো একবারও শুনলে না। যাবো যাবো গিন্নি, সময় হলেই যাবো। হয়েছে থাক,
তোমায় আর যেতে হবে না। তুমি যে যাবে না সেটা খুব ভালো করেই বুঝেছি আমি। এই সকাল সকাল ঝগড়া করো না তো। আসো, সকালের পুজোটা করে ফেলি। আমায় আবার কাজে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা যে গণেশ ও তার বউকে দেখতে পাচ্ছ, তারা বাস করে শ্রীনগর নামে একটি গ্রামে। গণেশ ছিল অতি সাধারণ একজন মানুষ। যখন যা কাজ পেত তাই সে করত। এভাবে চলছিল তাদের সংসার। আমি আবার চললাম গিন্নি। দেখি আজ কোনো কাজের সন্ধান পাই কিনা। এসব বলে গণেশ সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে সে একটি নদীর কিনারায় গেল। তখন একটি জেলে গণেশকে ডাকতে লাগলো। গণেশ দাদা, আরে ও গণেশ দাদা, কোথায় যাচ্ছ শুনি? কোথায় আবার যাব? ভালো একটা কাজের খোঁজে যাচ্ছিলাম। এখন তো কাজই পাওয়া যায় না। কি করব বলো তো? আমার কাছে একটা কাজ আছে, করলে করতে পারো। আমার একটা নৌকা আছে, তুমি চাইলে সেই নৌকা নিয়ে কাজ করতে পারো। আমি লোকজনকে পারাপার করি, সাথে মাছও মারি। ভালোই যাচ্ছে এভাবে। আরে বাহ, তোমার বুদ্ধি তো দারুণ। তবে দাদা, তুমি আমার অনেক বড় উপকার করলে গো। তবে এর বিনিময়ে কি তোমায় কিছু দিতে হবে? না 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 না, কি সব বলছো? আমার কাছে একটি নৌকা ছিল, তাই তোমায় দিলাম। এর বিনিময়ে আমায় কিছু দিতে হবে না। এসব শুনে গণেশ অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে গণেশ সেই নৌকাতে করে যাত্রী পারাপার করত, আর সাথে করে নদী থেকে মাছ ধরে নিয়ে আসতো। এভাবেই আস্তে আস্তে গণেশের সংসার ভালোই চলছিল। বাবা, কি বড় মাছ! হ্যাঁ গো, এই মাছ তুমি কোথায় পেলে? নদী থেকে পেয়েছি গো। এত বড় মাছ নদীতে পাওয়া যায়? এর থেকেও আরো বড় মাছ নদীতে পাওয়া যায়, বুঝলে গিন্নি? এবার যাও, এই মাছটা ভালো করে রান্না করো। আচ্ছা, ঠিক আছে। এরপর গণেশের বউ সে মাছ নিয়ে রান্নাঘরে যায় আর মাছটি রান্না করতে থাকে। বাহ, মাছটা তো দারুণ গন্ধ বের হচ্ছে। মনে হয় খেতেও দারুণ লাগবে। এরপর মাছ রান্না হলে তারা দুজন খাবার খেয়ে নেয়। এভাবে তাদের দিন অনেক ভালোই কাটছিল। একদিন গণেশ নৌকা নিয়ে নদীর অনেক ভিতরে যেতে লাগলো মাছ ধরার জন্য। তখনই গণেশ একটি দ্বীপ দেখতে পেল। সেই দ্বীপ সোনালীর মতো চকচক করছিল। আরে, ওই দ্বীপটা এত চকচক করছে কেন? কি আছে ওই দ্বীপে? যাই, গিয়ে দেখে আসি। এরপর গণেশ সে দ্বীপের সামনে গেল। সেখানে গিয়েই সে তো অবাক হয়ে গেল। সে একটি পরীর সন্তানকে দেখতে পেল, যে কিনা সেই দ্বীপে বসে বসে কান্না করছিল। কি হলো পরি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি এই দ্বীপে একা কি করছো? আমার মা যে আমাকে একা রেখে চলে গেছে, এখনো আসেনি। বলেছিল পরী রাজ্যে সব ঠিকঠাক হলেই আমাকে এখান থেকে নিয়ে যাবে। কেন? তোমাদের পরিরাজ্যে আবার কি হয়েছিল? পরী রাজ্যে একদিন এক দুর্ঘটনার কারণে সব এলোমেলো হয়ে যায়। এতে করে সেখানে থাকা সব পরীদের মাঝে অনেক সমস্যা হয়, যার কারণে মা আমাকে এই দ্বীপে এনে রাখে। কিন্তু মাঝে আমাকে নিতে এখনো এলো না। আমি যে অনেক দুঃখী। তুমি কান্না করো না পরি, আমি বুঝতে পেরেছি তোমার অনেক দুঃখ। তবে তুমি কি আমার সাথে যাবে? তোমার সাথে? কিন্তু তোমার সাথে আমি কোথায় যাব?
আমার বাড়িতে যাবে? এরপর গণেশ সেই পরীকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এত সুন্দর একটি ছোট্ট পরীকে দেখে গণেশের বউ অবাক হয়ে যায় আর বলে, সে কি গো, এ তুমি কাকে নিয়ে এলে? এ তো এক পরী মনে হচ্ছে। হ্যাঁ গো, এ যে কোনো এক দুঃখী পরীর সন্তান। এই পরীকে আমি সোনালী দ্বীপ থেকে নিয়ে এসেছি। তারপর গণেশ ও তার বউ ছোট্ট পরীকে অনেক ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। তাদের এমন ভালোবাসা পেয়ে পরী অনেক মুগ্ধ হয়ে যায়। পরী বড় হওয়ার সাথে সাথে উড়তে পারে। তার শরীরে পরীদের সকল ক্ষমতা চলে আসে। এটা দেখে পরী অনেক খুশি হয়ে যায়। তখন পরী বলে, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমরা না থাকলে হয়তো এতদিনে আমি মরে যেতাম। তোমরা আমায় এক নতুন জীবন দিয়েছো। এখন তো আমি বড় হয়েছি, তাই আমি আমার পরী রাজ্যে ফিরে যেতে চাই। তোমরা মন খারাপ করো না। তুমি না থাকলে আমাদের বড় একা একা লাগবে। পরী রাজ্যে না গেলে কি হয় না? না বন্ধু, আমার রাজ্য যে ওটাই, তাই ওখানে আমাকে যেতেই হবে। তবে তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের দেখার জন্য আমি অবশ্যই আসবো। এসব বলে সে পরী গণেশ ও তার বউকে অনেকগুলো স্বর্ণ দিল। তাদের একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল। তারপর পরী সেখান থেকে চলে গেল। ভালো থেকো তোমরা। আর তারপর থেকে গণেশ ও তার বউ সেই বাড়িতে থাকতে লাগলো। আর সেই স্বর্ণ থেকে কিছু স্বর্ণ গ্রামবাসীদের দিয়ে দিল। এভাবে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।